এই 1 কাপের বেশি ভাত খাওয়া আপনার জন্য হারাম। শুধু শুধু বেশি ভাত খাওয়ার আবদার কেন করেন? কবে যে আপনার বুদ্ধি শুদ্ধি হবে? মলিন মুখে ছেলের বউ তনিমার দিকে তাকিয়ে রহিমা বেগম বলল, বৌমা পেট ভরে না, প্রচন্ড খিদে লাগে, হাত পা কাঁপে, তাই তো তোমার কাছে একটু খাবার বাড়িয়ে চাই। বাজারে সবকিছুর দাম বেড়েছে, আপনার ছেলের আয় কমে গেছে, বিদেশ থেকে আগের মতো টাকা পাঠায় না, আমি আপনাকে কেমন করে পেট ভরে খেতে দেবো? বৌমা আমি শুনেছি মিরাজ প্রতি মাসে তোমার নামে 50,000 টাকা পাঠায়। আমি কি এমন খাই? 3 বেলার জায়গায় 2 বেলা খেতে দাও, সারাদিনে চা নাস্তা তো কিছুই দাও না। খিদে পায় তবুও ভয়ে তোমার কাছে কিচ্ছু বলি না। এত খবর কোত্থেকে পান? সাংবাদিক হয়ে গেলেন নাকি? আমার সাথে সাংবাদিকগিরি কিন্তু চলবে না। আমি যেমনটা বলবো আপনাকে ঠিক তেমনটাই করতে হবে। বেশি বাড়াবাড়ি করলে একদম ঘাটটা ধরে বাসা থেকে বের করে দেব। আর আপনার ছেলে ফোন করলে বলবো তোমার মা এই বুড়ো বয়সে প্রেম করে একটা ছেলের সাথে পালিয়েছে। কথাটি শোনা মাত্রই রহিমা বেগম চমকে উঠে বলল, বৌমা তুমি এসব উল্টোপাল্টা কি বলছো? আমি এই বয়সে প্রেম করব, পালিয়ে যাব? ছি বৌমা, তুমি এমন কথা বলতে পারলে? তুমি যা বলবে আজকে থেকে আমি তাই করব। খাবার কম দাও তাও কিচ্ছু বলবো না, তবুও তুমি আমার ছেলেটার কাছে আমার নামে বানিয়ে বানিয়ে উল্টোপাল্টা কথা বলো না। এই তো লাইনে এসেছেন, এবার চুপচাপ খাবারটা খেয়ে হাঁড়ি পাতিলগুলো ধুয়ে রুমটা মুছে ফেলবেন। আর একটা কথা, এই বাড়ির প্রতিটি ফ্ল্যাটের মানুষ যদি জানতে চায় আপনি আমার কি হন, তাহলে বলবেন আপনি আমার বাসার কাজের লোক। বলেই তনিমা তার রুমের দিকে চলে গেল। ছেলের বউয়ের এমন কথা শুনে রহিমা বেগমের গলা থেকে যেন খাবার নিচে নামছে না, দু চোখের পানি টলমল করছে। রহিমা বেগম খাবার শেষে বাসার ফ্লোর পানি দিয়ে মুছে পরিষ্কার করছিল। এমন সময় কলিং বেলের শব্দে কাজ বন্ধ করে রহিমা বেগম বসা থেকে দাঁড়িয়ে মেইন দরজার সামনে এসে দরজা খুলতে একজন ভদ্র মহিলা ও একজন ভদ্রলোক হাসি মুখে বাসার ভেতরে প্রবেশ করে বলল, আমরা নিরালা অল মার্কেটিং গ্রুপ থেকে এসেছি। আমরা মহিলাদের বিভিন্ন প্রোডাক্ট সেল করে থাকি। এই বাসার ম্যাডাম কি বাসায় আছেন? রহিমা বেগম বলল, হ্যাঁ বাসায় আছে। ভদ্র মহিলা বলল, আপনি কে? রহিমা বেগম দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি এবারের কাজের লোক। ভদ্রলোক বলল, ও কাজের লোক, আমরা কি বাসার ভেতরে আসতে পারি? এমন সময় তনিমা মেইন দরজার সামনে আসতেই আগত দুজনকে মিলে তনিমাকে সালাম দিয়ে বলল, ম্যাডাম আমরা নিরালা অল মার্কেটিং গ্রুপ থেকে এসেছিলাম। আমরা মেয়েদের যাবতীয় সব ধরনের প্রোডাক্ট সেল করে থাকি, খুব অল্প দামে। তনিমা বলল, কি বলছেন? তাই? আসুন আসুন, ড্রয়িং রুমে আসুন, আপনাদের প্রোডাক্টগুলো আগে দেখি। বলেই আগে তো দুজনকে নিয়ে ড্রয়িং রুমের ভেতরে প্রবেশ করলো। রহিমা বেগম মনে মনে বলল, আমার ছেলে কষ্ট করে বিদেশে টাকা ইনকাম করে দেশে পাঠায় আর প্রতি মাসে 2-3 বার মার্কেটিং করে, কিন্তু আমি এমন অভাগা মা, আমার কপালে দুবেলা দুমুঠো ভাত ঠিক মতো জোটে না। ভাবতে ভাবতে আবারও ফ্লোর মুছতে শুরু করলো। বসুন বসুন, সোফায় বসুন। দুজন হাসি মুখে পাশাপাশি সোফায় বসলো। ম্যাডাম আপনার কোন ধরনের পোশাক পছন্দ, কোন ধরনের কসমেটিক পছন্দ, কোন ব্র্যান্ডের জুয়েলারি পছন্দ, সব বিস্তারিত আমাদের বলবেন। আমরা মার্কেট প্রাইসের চেয়েও কম মূল্যে আপনার কাছে সেল করব। তনিমা বলল, তাহলে তো ভালোই হলো, আমাকে কষ্ট করে আর মার্কেটে যেতে হবে না, বাড়তি দাম দিয়েও কিনতে হলো না। আচ্ছা ম্যাডাম, আপনার কাজের মহিলারা আপনি ছাড়া আর কাউকে তো দেখতে পাচ্ছি না। আপনার সাহেব কোথায়? আমার সাহেব প্রবাসী, আমরা দুজনই এখানে থাকি, 2 বছর পর পর দেশে আসে। ও তাহলে তো অনেক সুবিধা হলো। কি সুবিধা হলো? এমন সময় পুরুষ লোকটি কোমর থেকে একটা পিস্তল বের করে তনিমার দিকে তাক করতেই তনিমা চমকে উঠে চিৎকার দিল। তনিমার চিৎকার শুনে রহিমা বেগম ড্রয়িং রুমের দিকে তাকাতেই দেখলো তার ছেলের বউয়ের মাথায় পিস্তল তাক করে ছেলে লোকটি বলছে, আমরা জানি তোর জামাই প্রতি মাসে অনেক টাকা পাঠায় আর তোর বেশিরভাগ টাকা তুই বাসায় রাখিস। মেয়েটি বলল, তোর গহনা টাকা পয়সা সবকিছু চিৎকার চেঁচামেচি না করে বের করে দে, আমরা আস্তে করে চলে যাই, আমরাও কোনো ঝামেলা করতে চাই না, তুইও চিৎকার চেঁচামেচি করিস না। এমন ভয়াবহ পরিস্থিতি দেখে রহিমা বেগম বসা থেকে দাঁড়িয়ে দৌড়ে তার রুমের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। তনিমা ভয়ে কাঁপাকাঁপি শুরু করেছে, কি করবে সে কিছুই বুঝতে পারছে না। মেয়েটি ধমক দিয়ে বলল, কি বললাম কানে যাচ্ছে না? তোর মূল্যবান সম্পদগুলো কোথায় আছে সেখানে আমাদের নিয়ে চল। তনিমা কাঁপা কাঁপা গলায় বলল, ঠিক আছে চলুন। সবাই ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল। ড্রয়িং রুমের বাইরে আসতেই মেয়েটি বলল, কি ব্যাপার, একটু আগে কাজের মহিলা ছিল না এখানে, উনি কোথায় গেল? উনি আবার পালিয়ে যায়নি তো? ছেলেটি চতুর্দিকে তাকিয়ে দেখলো একটা রুমের দরজা বন্ধ। ছেলেটি মুচকি হেসে বলল, আমার তো মনে হয় বয়স্ক কাজের মহিলা ভয় পেয়ে ওই রুমের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে। থাক, বন্ধ করে থাক, কোনো সমস্যা নেই। তনিমাকে বলল, তোর বেডরুম কোনটা বলতো? তনিমা আঙুল দিয়ে দেখিয়ে দিল। আগত ডাকাতের দল তনিমাকে নিয়ে তার বেডরুমের দিকে পা বাড়ালো। বেডরুমের ভেতরে প্রবেশ করে মেয়েটি দৌড়ে বিছানার কাছে এসে ড্রেসিং টেবিলের ড্রয়ার খুললো। ড্রয়ার থেকে এক এক করে 10 লক্ষ টাকা বের করলো। ডাকাত ছেলেটি তো অবাক হয়ে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। তারপর এইখান থেকে ওখান থেকে খুঁজে খুঁজে মূল্যবান স্বর্ণালঙ্কার বের করতে লাগলো। ডাকাত দলের সাথে নিয়ে আসা ব্যাগটির মধ্যে এক এক করে সবকিছু ঢোকাতে লাগলো। নিজের মূল্যবান সম্পদগুলো এতদিন কিছু কিছু টাকা জমিয়ে রেখে প্রায় 10 লাখ টাকা জমিয়েছিল তনিমা। সবকিছুর শোকে তনিমা কান্না করতে লাগলো। ডাকাত ছেলে মেয়েটি তো সেই খুশি, একসাথে এক বাড়ি থেকে এত কিছু ডাকাতি করতে পেরেছে বলে। এমন সময় সবাই চমকে উঠে দরজার দিকে তাকালো, দেখতে পেল বাহির থেকে কে যেন দরজা বন্ধ করে দিয়েছে। ডাকাত ছেলেটি আর ডাকাত মেয়েটি প্রচন্ড ভয় পেয়ে গেল। দৌড়ে তারা দুজন দরজার কাছে আসলো।
দরজায় ধাক্কা দিচ্ছে, দরজা খোলার চেষ্টা করছে, কিন্তু বাইরে থেকে দরজা কেউ খুলছে না। ডাকাত মেয়েটি ভয়ে কাঁপা কাঁপা গলায় বলল, এখন কি হবে সুজন? দরজা তো বাহির থেকে বন্ধ করে দিয়েছে, আমরা কিভাবে বের হব? সুজন বলল, পাখি চিন্তা করিস না, যে করে হোক বুদ্ধি করে আমাদের বের হতে হবে, তা না হলে ধরা খেলে সর্বনাশ। পাখি বলল, আরে বেটা, ধরা তো খেয়েই গেছি, আর ধরা কি খাবো? তনিমা দুজনের কথা শুনে হা করে তাকিয়ে রইল। এমন সময় সুজন দৌড়ে এসে তনিমার মাথায় পিস্তল তাক করে বলল, সত্যি করে বল, তোর বাসায় আর কে কে থাকে, আর এই রুমের দরজাটা কে আটকালো? বিশ্বাস করেন, আমি আর আমার শাশুড়ি ছাড়া আর কেউ থাকে না। কি বললি? তোর শাশুড়ি? তুই তো আমাদের শুরু থেকে বলেছিস তুই আর কাজের মহিলা ছাড়া আর কেউ থাকে না, এখন শাশুড়ি আসলো কোত্থেকে? তনিমা মাথা নিচু করে বলল, আসলে ওই মহিলা কাজের মহিলা না, উনি আমার শাশুড়ি। সুজন ও পাখি দুজনে অবাক হয়ে তনিমার দিকে তাকিয়ে আছে। এমন সময় বাহির থেকে দরজা খোলার আওয়াজ শুনতে পেল। দরজাটা অটোমেটিক খুলে গেল। পাখি বাহিরে উকি মেরে দেখলো দরজার সামনে কেউ নেই। সুজনকে বলল, চলো পালিয়ে যায়, দরজার সামনে কেউ নেই। সুজন বলল, বোকার মতো কথা বলো না, একা একা দরজাটা আটকে যায়নি, আবার একা একাও কিন্তু খোলেনি, নিশ্চয়ই দরজার বাহিরে কেউ আছে। পাখি বলল, কেউ থাকলে তুমি গুলি করে দেবে। সুজন রাগান্বিত হয়ে বলল, আরে বেকুব মেয়ে, এটা তো খেলনা পিস্তল, এটা দিয়ে গুলি করব কিভাবে? তনিমা বুঝতে পারলো এরা প্রফেশনাল ডাকাত না। উত্তেজিত হয়ে বলল, তাহলে তোরা ডাকাত না? সুজন পাখি তনিমাকে রাগান্বিত অবস্থায় দেখে ভয়ে দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। তনিমাও ছুটলো তাদের পিছু পিছু। সুজন পাখি রুমের বাহিরে আসছে দেখে তাদের সামনে দুজন পুলিশ অফিসার ও রহিমা বেগম দাঁড়িয়ে আছে। সুজন ও পাখি ভয়ে হাত পা উঁচু করে দাঁড়িয়ে কাঁদো কাঁদো গলায় পাখি বলল, আমার কোনো দোষ নেই, সুজন আমারে ৯-৬ বুঝাইয়া ডাকাতি করতে নিয়ে আসছে। তনিমা দৌড়ে এসে শাশুড়ি পাশে দাঁড়িয়ে বলল, স্যার, আসলে ওরা সত্যিকারের ডাকাত না, ওদের পিস্তলটা ভুয়া, কিন্তু ওরা আমাকে পিস্তলের ভয় দেখিয়ে বন্দি করে রেখেছিল। পুলিশ অফিসার রেজাউল বলল, আর আপনার বাড়ির কাজের মহিলা রহিমা সাহসিকতার সাথে আমাদের ফোন করে আপনাকে আটকের কথা বলেছে। আমরা সময় মতো আসতে পেরেছি বলেই হয়তো আপনার জানমালের কোনো ক্ষতি হয়নি। আবার এই 2 আসামিকে আমরা গ্রেফতার করতে পেরেছি। সুজন বলল, স্যার, আমি একটা কথা বলতে চাই, আপনি যদি অনুমতি দেন। অফিসার বলল, কি বলবি বল। স্যার, আমরা পেটের দায়ে মিথ্যে বলে খেলনা পিস্তল দিয়ে ডাকাতি করতে এসেছিলাম, কিন্তু এই মহিলা তো আমাদের চেয়েও বড় ডাকাত। নিজের শাশুড়িকে যে কাজের মহিলা বলে, তার মধ্যে নিশ্চয়ই ভেজাল আছে। সুজনের কথা শুনে অফিসার অবাক হয়ে বলল, সত্যিই রহিমা বেগম আপনার শাশুড়ি? তনিমা কোনো কথা বলছে না। অফিসার বলল, ছি তনিমা ম্যাডাম, ছি, আপনি যাকে কাজের লোক মনে করেন সবার সাথে কাজের মহিলা হিসেবে পরিচয় করিয়ে দেন, সেই মহিলাই আজ জীবনের ঝুঁকি নিয়ে এমন পরিস্থিতিতে আপনাকে বাঁচিয়েছে। এখন তো দেখছি আপনি ওদের চেয়েও জঘন্যতম অপরাধী। তনিমা দুহাত জোর করে শাশুড়ির কাছে ক্ষমা চাইলো। আম্মা, আমার ভুল হয়েছে, আপনি যে এত বড় মহৎ একটা মানুষ তা আমি আগে বুঝতে পারিনি, আপনি আমাকে ক্ষমা করে দিন। পুলিশ অফিসার বলল, শ্বশুর শাশুড়িকে বাবা মার মতো যত্ন নিন, তাদেরকে ভালোবাসুন, ইহকালেও শান্তি পাবেন, পরকালেও শান্তি পাবেন। সালাউদ্দিন, এদের নিয়ে থানায় চলুন। সুজন পাখিও কান্নাকাটি শুরু করলো। অফিসার তাদের নিয়ে বাসা থেকে বের হয়ে গেল। তনিমা শাশুড়ি পায়ে পড়ে কান্না করতে করতে ক্ষমা চাইতে লাগলো। প্রিয় ভিউয়ার্স, আপনাদের দৃষ্টিতে কি মনে হয়, তনিমাকে কি রহিমা বেগমের ক্ষমা করে দেওয়া উচিত? আসলে শাশুড়ি মা কিংবা নিজের মা, সবাই কিন্তু মায়ের জাত। ভেদাভেদ সৃষ্টি না করে সবাইকে যদি এক চোখে এক পাল্লায় মাপা যেত, তাহলে হয়তো প্রতিটি সংসারে স্বর্গের সুখ নেমে আসতো। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। গল্পটি রচনায় ফেরদৌস অপু, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী।